খুলনা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বে ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকা। যশোর ও সাতক্ষীরা প্রায় সম দূরত্বে এই চুকনগর বাজার থেকে। সে হিসেবে ৩ জেলার মিলনস্থল বলা যায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই জায়গাটিকে। চুকনগর বধ্যভূমি আর চুইঝালের আব্বাসের হোটেলের কারণে প্রচুর পর্যটকের যাতায়াত এই এলাকায়। স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই খুলনার অঞ্চলের মানুষের যোগাযোগের বড় মাধ্যম ছিল নৌপথ। জাতির জনক বঙ্গবন্ধুও নৌপথের মাধ্যমে এসেছিলেন খুলনার চুকনগরে, থেকেছিলেন একটি ডাকবাংলে। আমাদের এবার অনুসন্ধান সেই ডাকবাংলো ঘিরে। খুলনা থেকে চুকনগর চৌরাস্তা, এরপর একটু ডানে ঢুকতেই বিশাল কর্মযজ্ঞের দেখা মিলল। দিনে রাতে সমান তালে এই ভবনে কাজ চলছে, কারো যেন দম ফেলার সুযোগ নেই। এবার একটু পেছনে যাওয়া যাক। স্যাটেলাইট থেকে পাওয়া এই ছবি মাত্র কয়েক বছর আগের। যেখানে এখন বিশাল কর্মযজ্ঞ চলছে, তখন সেখানে ছিল গাছপালা, ছিল ফাঁকা মাঠ, ছিল জেলা পরিষদের ছোট্ট একটা ডাকবাংলো, আর পাশ দিয়ে বয়ে গেছে ভদ্রা নদী। ২ যুগের ব্যবধানে শুধু দৃশ্যই বদলায়নি, বদলে ফেলা হয়েছে বাংলাদেশের ইতিহাসও। যে ইতিহাস টিম 360 ডিগ্রির সামনে তুলে ধরলেন সাবেক অধ্যক্ষ এবং স্থানীয় মুক্তিযুদ্ধ গবেষক ABM শফিকুল ইসলাম। বঙ্গবন্ধু ওই পাকিস্তানের আমলেই ৩ বার চুকনগর ডাকবাংলায় উনি আসছেন। ওখানে বসে স্থানীয় জনগণের সাথে বা আওয়ামী লীগের মনোভাবনের সাথে বা স্বাধীনতার কথাবার্তাগুলো ৬ দফাগুলো ওখানে বসে এই এলাকার লোকের সাথে উনি কথাবার্তা বলেছেন ৩ বার। পরবর্তীতে যত নেতা আসছেন এখানে সবাই কিন্তু ডাকবাংলা কেন্দ্রিক একটা, ওটা হচ্ছে একটা রাজনৈতিক মিলন ক্ষেত্র এবং মুক্তিযুদ্ধের মানে চেতনা বিজড়িত জায়গা। বঙ্গবন্ধু যেখানে পা রেখেছে, বঙ্গবন্ধু যেখানে বসে কথা বলেছে, সেই জায়গার স্মৃতিটা আমরা ধরে রাখতে চাই। আপনি কি জানতেন যে বঙ্গবন্ধু ডাকবাংলোতে আসছিলেন? হ্যাঁ জানতাম, কিন্তু ডাকবাংলার ওইখানে তো করা হচ্ছে জানতাম না, মার্কেট জানা পরে এখন তো আমি তাও তো আপনার কাছে শুনলাম, অফিস থেকে আমার কিছু বললেন যে বঙ্গবন্ধু আসছিলেন এখানে। শুধু আজকের কথা না, সে তাই যদি হয় তাহলে আমরা ওই জায়গায় ফিরে যাবো। উনি একজন বর্ষিয়ান নেতা, হ্যাঁ, ওনার জানার কথা এটা। আমি শুনছি সেদিন উনিও ছিলেন। চুকনগরের বদ্ধভূমির যে অনুষ্ঠানটা ছিল ওই দিনে আমি শুনছি। সেদিন তো আমাদের জেলা আওয়ামী লীগের মানে শ্রদ্ধাভাজন সভাপতি হারুন সাহেবও ছিলেন। তখন কিন্তু কেউ বলছিলেন এই জাতির পিতার ওইখানে অবস্থানের কথা, উনি ওখানে 2 বার 3 বার আসছেন। আমরা আবারও ফিরে আসি ডাকবাংলোর জমিতে, যেখানে তৈরি হচ্ছে খুলনা জেলা পরিষদের মার্কেট। চকচকে ইটের গাঁথুনি আর ঢালাই চলছে সমান তালে। ইতোমধ্যে তৈরি হয়ে গেছে 126টি দোকান। দেখে মনে হচ্ছে বিরাট কর্মযজ্ঞ চলছে, কিন্তু খুলনা জেলা পরিষদের অধীনে এই চুকনগর যে মার্কেট নির্মাণ হচ্ছে সেখানে কোনো ধরনের আইন মানা হয়নি। 2017 সালের যে বিধিমালা রয়েছে সেখানে বলা হয়েছে কোনো ধরনের পাকা স্থাপনা এবং স্থায়ী ছাদ নির্মাণ করা যাবে না, কিন্তু এখানে পুরোটাই স্থায়ীভাবে নির্মাণ করে ফেলা হয়েছে। খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ওই অঞ্চলের সবচেয়ে বর্ষিয়ান রাজনীতিবিদ। টানা 40 বছর ধরে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে এখন সভাপতি। তিনি যদি না জানেন চুকনগর ডাকবাংলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমনের তথ্য, তাহলে খটকা লাগতেই পারে। জেনে হোক কিংবা না জেনে হোক, বঙ্গবন্ধুর এমন স্মৃতি বিজড়িত স্থান কিভাবে ভেঙে চুরে মার্কেট হয়ে যাচ্ছে, অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে আরও দুর্নীতি আর অনিয়মের তথ্য। চলুন তাহলে
শুরু করা যাক আজকের অনুসন্ধান হরিলুটের কেচ্ছা। এই ছবি 2020 সালের। চুকনগর জেলা পরিষদ মার্কেট নির্মাণের ঘোষণা দিয়ে এই বিলবোর্ড স্থাপন করে। 3 জেলার সহজ যাতায়াত ও আকর্ষণীয় লোকেশনের কারণে এই মার্কেটটির প্রতি আগ্রহ সব ব্যবসায়ী। 4 বছর প্রকল্পটি ঝুলে থাকার পর চলতি বছরের 15 ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ওই মার্কেট প্রকল্পটি বাতিল করে দেয়। নির্দেশনা দেয়া হয় 2017 সালের জেলা পরিষদ সম্পত্তি বিধিমালা মেনে ইজারা দিতে। এর 4 দিনের মাথায় ডাকবাংলোর 56% জমি ইজারার বিজ্ঞপ্তি জারি করে খুলনা জেলা পরিষদ। একটি জাতীয় এবং একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হয়। স্থানীয় পত্রিকাটির নাম দেশ সংযোগ। আবেদনগুলো প্রক্রিয়াকরণ শুরু হয় এবং আবেদনের শুরুতেই আমাদের এখানে আমরা সার্ভেয়ারকে এবং প্রশাসনিক কর্মকর্তার কাছে দেওয়া হয়। তারা এটা ফিল্ডে এটা যাচাই বাছাই করে এবং সার্ভে করে ম্যাপ সহ সুপারিশ সহ আমার কাছে উপস্থাপন করে। আমি সেটা অনুমোদন দিই। পরে এটা আমাদের জেলা পরিষদ সভায় উপস্থাপন করা হয়। গত 7 মার্চ খুলনা জেলা পরিষদের এক সভায় প্রশাসনিক কর্মকর্তা SM মাহবুবুর রহমান ও সার্ভেয়ার মোহাম্মদ হাসান যাচাই বাছাই শেষে 88 জনকে 113টি দোকান বরাদ্দ দেন। আর এতে স্বাক্ষর করেন পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। বরাদ্দের শর্তই হচ্ছে প্রত্যেক ইজারা পাওয়া ব্যক্তি গড়ে 130 বর্গফুট করে জায়গা পাবেন, আর সেখানে দোকান করতে হবে নিজ খরচে। প্রতিটি দোকান থেকে জেলা পরিষদ বছরে ভাড়া পাবে মাত্র 7,000 টাকা। সে হিসেবে 1 বছরে আয় মাত্র 8 লাখ টাকার কাছাকাছি। বছরে মাত্র 8 লাখ টাকা আয়ের জন্য কেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ডাকবাংলো ভেঙে মার্কেট নির্মাণ করা হচ্ছে, আর কেনই বা কোনো কমিটি না করে মাত্র 2 জনের যাচাই বাছাইয়ে 113টি দোকান বরাদ্দ দেয়া হলো? জানতে আমরা আবারও হাজির জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন আর রশিদের সামনে। এখানে আপনার সাইন দেখাচ্ছে যে আপনি সাইন দিয়ে এটা বরাদ্দ দিয়েছেন। আপনি কি তাহলে এই যে বরাদ্দর যে লিস্ট এইভাবে সবাইকে দেওয়া হয়েছে? আমি চিনি না, জানি না, আমি চিনি না, জানি না, কিন্তু আমার কথা হলো বিধি মোতাবেক হতে হবে। আচ্ছা, মানে তাহলে কি বলতে চাচ্ছেন যে এই যে সভার কথা বলা হচ্ছে, এই সভায় আপনি ছিলেন না? হয়তো ছিলাম বা ছিলাম না, হয়তো শরীর ভালো না, সেটা আমার সব বনে রাখতে পারি না। আচ্ছা, অনেক কিছু বনেই রাখতে পারি। সবকিছু স্বাভাবিক মনে হলেও আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে বেশ কিছু অস্বাভাবিক তথ্য। যেমন জেলা পরিষদ থেকে দোকান বরাদ্দ পেয়েছেন এমন ব্যক্তি যিনি দোকান বরাদ্দের কোনো আবেদনই করেননি, এমনকি তিনি এসবের কিছুই জানেন না। আবেদন না করে বরাদ্দ পাওয়ার সেই গল্প জানাবো, তবে একটা বিরতির পর। জেলা পরিষদের সম্পত্তি ইজারা দিতে হলে বেশ কিছু শর্ত মানতে হয়, তা ভঙ্গ করলে বাতিল হয় চুক্তি। এবারের অনুসন্ধানের শুরুতেই আপনাদের আমরা দেখিয়েছি ডাকবাংলোর স্থানটিতে নির্মাণ হয়েছে স্থায়ী পাকা স্থাপনা, আর এর খরচ বহন করেছেন স্থানীয় 2 জন ব্যবসায়ী। জেলা পরিষদের ভবনে লাখ লাখ টাকা বিনিয়োগে বা করেছেন কেন? এবার সেই রহস্য উদ্ঘাটন করা যাক। রিঙ্কু মল্লিক চুকনগর বাজারে মজুমদার কম্পিউটারের দোকানে অপারেটর হিসেবে কাজ করেন। তার পাশেই জেলা পরিষদের সেই নির্মাণাধীন ভবন। তিনিও জেলা পরিষদ থেকে 1 বছরের জন্য দোকান ইজারা পেয়েছেন। তালিকায় 25 নম্বরে আছেন তিনি। এখানে আপনার নামে দোকান বরাদ্দ দেখছি, এটাকে আপনি কি দোকান বরাদ্দ নিয়েছেন? না, এটা আমি নিইনি। এটা এই যে আমার নামটা এখানে এসেছে, এটা আমি নিজে জানি না যে আমার নামে আর কি ঘর এসেছে। এখন কিভাবে কি আসলো এটা আমি নিজেই জানি না। পরবর্তীতে আমি দেখছি আর কি যে আমার নাম 25 নম্বর ঘরে আছে। কিন্তু কি আরও মনে হলো, কীভাবে মনে হয় যে আপনার নামটা কীভাবে আসতে পারে এখানে? যেহেতু আমি একটা চাকরির জন্য ঢুকেছিলাম আদর্শ গার্মেন্টসে, এই যে বস্ত্রালয়টা,
এখানে ঢোকার পরে আমার কাছ থেকে আর কি ওনারা একটা আইডি কার্ড ছবি নিয়েছিল। আমি ওখানে 3 দিন কর্মরত ছিলাম। ওখানে কাজটা আমার ভালো লাগেছিল না, পরবর্তী থেকে আমি বেরিয়ে আসছিলাম। এখন কোনভাবে কি আমার এই কার্ডটা মানে নামটা গেল এটা আমি আসলে এখনও বুঝতে পারছি না। রিঙ্কু মল্লিক আমাদের যেমনটি বললেন, তিনি একটি দোকানে কাজ করেছিলেন, সেটির নাম আদর্শ বস্ত্রালয়। 3 দিন কাজ করেছিলেন, সেখান থেকে তার নামটি এই দোকান বরাদ্দতে এসেছে। তা আমরা যেখানে আছি, রিঙ্কু যে এখন যে দোকানে কাজ করেন তার ঠিক সামনেই এই যে কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন, সেখানে আদর্শ বস্ত্রালয়। আমরা একটু সেখানে যেতে চাই যে আদর্শ বস্ত্রালয় আসলে কে আছেন কিংবা কে তার মালিক। তার আগে পুরো তালিকাটা এক ঝলক দেখে নেওয়া দরকার। 88 জনের প্রথমেই আছেন নবকুমার ভদ্র আর দেবাশিস সেন। টিম 360 ডিগ্রি আদর্শ বস্ত্রালয়ের ক্যাশ বক্সের সামনে মুখোমুখি ওই দুজনের। আপনি নবকুমার ভদ্র? আচ্ছা, একটা বিষয় একটু দেখাতে চাই আপনাকে। এই যে খুলনা জেলা পরিষদের একটা মার্কেট হচ্ছে এখানে চুকনগর, আপনার নাম আছে 1 নম্বরে দোকান বরাদ্দ। আপনি কি দোকান বরাদ্দ নিয়েছেন? আপনি দোকান বরাদ্দ নিয়েছেন? আচ্ছা, কত টাকা দিয়ে নিয়েছিলেন দাদা, বলতে হবে? এনার সাথে কথা বলেন, বললি দেবাশিস সেন। তো আপনার নামও আছে, আপনি এখানে দোকান বরাদ্দ নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, কত টাকা দিয়ে নিয়েছেন? ওটা আমাদের মালিক নিচে, তো আমি একটা দোকান চাইছিলাম নিচে, কত কি নিবে উনি বলতে পারবে। পরবর্তী যখন আমরা দোকান দিব ওই জায়গায়, ওই সময় তো পেমেন্ট করবো। এই জন্য। মালিকের নাম কি? জয়দেব আড্ড। ওই প্রতিষ্ঠানের কর্ণধর জয়দেব আড্ডের খোঁজ নিলে কেউ জানাতে পারেননি তিনি কোথায় আছেন। তবে কর্মরত সবার নামই আছে ইজারাপ্রাপ্ত হিসেবে। দাদাকে বলেছি যে আমার নাম একটা রাখবেন, আমার প্রয়োজন আছে, দাদাকে বলেছিলাম। ঠিক আছে, কয় টাকা লাগবে? আর যেটা লাগে দিতে হবে। তালিকা বিশ্লেষণ করে জানা যায় 113টির মধ্যে 63টি দোকান জয়দেব তার নিজ নামে, স্ত্রীর নামে এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক সব কর্মচারীদের নামে বরাদ্দ নিয়েছেন। চুকনগর বাজারের সাথে প্রধান সড়কের সবচেয়ে উঁচু ভবনের নাম আদর্শ প্যালেস, যার মালিক জয়দেব। উপরে রেস্টুরেন্ট, তার নিচে আবাসিক হোটেল, কনভেনশন সেন্টার। টিম 360 ডিগ্রির গন্তব্য নিচতলার মোটরসাইকেলের শোরুমে। তালিকায় 37 নম্বরে থাকা প্রহ্লাদ কুণ্ডু অবাক হন তার নামে ইজারার কথা শুনে। নাম দেখলাম দোকান নিয়েছেন, আপনি দোকান নিয়েছেন এখানে? না না, আমার নাম তো না, ওটা ভুল। আচ্ছা, ভুল? হ্যাঁ। কেন ভুল কেন? আমার নাম, আমি তো এই দোকানে কর্মচারী, আমি ওই যে দোকান নেয়নি। ওই শোরুমের ম্যানেজার অরুণ কুমার মিত্র এক কাঠি সরেস হয়ে সাফাই গাওয়ার চেষ্টা করলেন। আমার নামে? হ্যাঁ হ্যাঁ। কিভাবে নিছেন প্রক্রিয়াটা বলেন? মানে আসলে আমাদের যে কমিটি আছে, বাজার কমিটি, হ্যাঁ, ওনাদের সাথে কথা বলা, এখনো ফুল অ্যান্ড ফাইনাল কোনো ডিসিশনে আসা হয়নি আর কি। কিন্তু এই যে বরাদ্দ লিস্টটা, হ্যাঁ, বরাদ্দ লিস্টে আছে, দেওয়া আছে, বাট এখনো পর্যন্ত ওইভাবে কোনো ডিসিশন নেওয়া হয়নি। এখানেই শেষ নয়, অনুসন্ধানে বেরিয়ে আসে ইন্দ্রজিৎ দেব নামের আরেকজন। অন্তত 25টি দোকান তিনি একাই নিয়েছেন। নিজ ও স্ত্রী ছাড়াও শ্যালক, ভগ্নিপতি, শাশুড়ি, বাড়ির আত্মীয় স্বজন, এমনকি সহকর্মী থেকে শুরু করে দুঃসম্পর্কের পরিচিত অনেকের নামেও তিনি আবেদন করেন। সবার পরিচয়ই জানতে পেরেছে টিম 360 ডিগ্রি। চুকনগর এলাকায় পাশাপাশি জয়দেব আড্ড আর ইন্দ্রজিৎ দেবের বাড়ি। প্রথমেই টিম 360 ডিগ্রি কথা বলতে চায় জয়দেবের সঙ্গে। এখন বাসায় কেউ নাই?
কিন্তু তার পরিবারের কেউই ওখানে তেমন একটা যান না। ক্যামেরার সামনে না এসে ফোনেই বক্তব্য দিলেন জয়দেব। আমি তো চুকনগরে আপনার বাসার সামনে আসছিলাম, ভাবলাম যে আপনি বাসায়, মনে হয় শুনলাম বাসায় নাই। তা আপনারা ইজারা নেওয়ার পরে ওখানে আপনি পাকা এবং স্থায়ী কাঠামো কেন করলেন? সবাই তো স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চায়, তাই না? যে চুরিটা হয়, এই চুরিটা ঠেকানোর জন্য আমরা এটা করেছি, ঠিক আছে? তো সেটা যদি এখন জেলা পরিষদ ওরা অপসারণ করে, তো সেটা আমার কোনো অমত নাই। যা করা হয়েছে সব নিয়ম মেনে, নিয়ম মাফিক করা হয়েছে। এটা জেলা পরিষদ দিয়েছে, জেলা পরিষদ ক্যান্সেলও করতে পারে। জয়দেবের বাড়ি থেকে আরেকটু এগিয়ে ইন্দ্রজিতের বাড়ি। সেখানেও ভাড়াটিয়ারা জানান শহরের বাসাতেই বসবাস তাদের, এখানে ছুটির দিনে আসেন। তবে তিনি অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এটা প্রসিডিউর, এটা জেলা পরিষদ বলতে পারবে। আমি জিনিসটা না, আমার সাথে কিছু রিলেটিভ যারা ছিল তারা অ্যাপ্লাই করেছে। জেলা পরিষদ হচ্ছে যে উইল টেক ডিসিশন হোয়াট উইল বি বেটার। এটা এখানে তো অ্যাকচুয়ালি আমার কোনো ইয়া নাই, এখানে জেলা পরিষদ ডিসাইড। ইন্দ্রজিৎ দোষ চাপালেন জেলা পরিষদের ওপর। তাহলে এই অনিয়মের শুরু কি ওখান থেকেই? যদি তাই হয় তাহলে সুবিধাভোগী কারা? শুধু কি জেলা পরিষদ নাকি ওপরে আরো কেউ কেউ আছেন? সেটাও জানাবো, তবে আরো একটা বিরতির পর। সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। অভিযোগ আছে সেই খরচের যোগান দিয়েছেন জয়দেব আঢ্য। আর সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা SM মাহবুবুর রহমান। আমরা সবার মুখোমুখি হতে চাই। 2017 সালের জেলা পরিষদ সম্পত্তি বিধিমালা বলছে ইজারা বা ভাড়া দেয়া জমিতে কোনো পাকা বা স্থায়ী কাঠামো করা যাবে না। এছাড়া পরিষদের কোনো সম্পত্তি এর চেয়ারম্যান, সদস্য বা কর্মচারীর নামে বা বেনামে বা তার কোনো আত্মীয় স্বজনের নামে ইজারা বা ভাড়া প্রদান করা যাবে না। খুলনা জেলা পরিষদের সদস্য সংখ্যা 12, একজনও বাকি নেই। সবার নামেই জায়গা বরাদ্দ হয়েছে। আমাদের গন্তব্য খুলনা জেলা পরিষদে। আমরা বেশ কয়েকজন সদস্যের মুখোমুখি হলে এক একজন এক এক রকম তথ্য দিতে থাকলেন। মানে এখানে আবেদন নিজে করেছিলেন? এটা হ্যাঁ আবেদন ছিল, মানে কি আমরা এটা মানে চাইছিলাম যে যেহেতু আপনার এখানে যেসব জেলা পরিষদের জায়গাগুলো হচ্ছে আমাদের ইস্যুর জন্য আমরা করছিলাম। করার পরে যখন জানলাম যে এটা আসলে আমাদের যারা সদস্য আছে তাদের জন্য এটা নেওয়া ঠিক না বা তাদের নামে হবে না। আমরা নিশ্চয়ই দেখাচ্ছি কি অন্যরা তো যে সুবিধা ভোগ করতে পারে, তাহলে তো আমরাও পারি না। কিন্তু এখানে তো বলা আছে সদস্যরা পারবে না, আইনে বলা আছে। আছে কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা যে সুবিধা নিতে পারবো না এরকম কিছু আছে কিনা আমার জানা নেই। কত টাকা দিয়েছেন? ওই 12 লাখ করে। 12 লাখ জেলা পরিষদে দিয়েছেন আপনারা টাকা? সেখানে কি হয়েছে আমি জানি না। যদি এরকম কোনো নাম এসে থাকে আমি এটা তদন্ত করা প্রয়োজন যে কিভাবে এটা হলো, কারণ আমরা এই তো দরখাস্ত করি নাই। টিম 360 ডিগ্রি মুখোমুখি হয় পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার। বোর্ডের তথ্য অবাক করার মতো। গত 1 বছরে বদলি হয়ে গেছেন 5 জন প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানকার লোকজনের সঙ্গে জড়িত না থাকলে এটি কখনো সম্ভব না, কারণ তাহলে তো প্রতিবেদনে এটি আসার কথা। তালিকা তারা যাচাই বাছাই করলে এটি সহজেই, আর যেহেতু তার মাঠ পর্যায়ে জিনিসটা সরেজমিন প্রতিবেদন, সেখানে গিয়ে তারা প্রতিবেদন করেছে, এটি তাদের প্রতিবেদনে আসার কথা ছিল। তো এটি আসেনি, এটি খুব দুঃখজনক, মানে পরিতাপের বিষয় এবং আমাদের জন্য এখন অত্যন্ত বিব্রতকর। এ কারণে আমরা এই চুক্তি বাতিল সহ স্থায়ী যে স্ট্রাকচার তারা নির্মাণ করেছে এটি অপসারণের ব্যবস্থা নিচ্ছে।
আবেদন যাচাই বাছাই থেকে শুরু করে দোকান বরাদ্দ, ইজারা, তদারকি কিংবা প্রশাসনিক কর্মকাণ্ড সবকিছুই দেখভাল করছেন প্রশাসনিক কর্মকর্তা SM মাহবুবুর রহমান। তার কাছেই থাকতে পারে অনেক উত্তর। দুর্নীতির অভিযোগে 2019 সালে সাতক্ষীরা জেলা পরিষদ থেকে মাহবুব বদলি হয়ে আসেন খুলনা জেলা পরিষদে। জেলা পরিষদের চেয়ারম্যান অসুস্থ থাকায় প্রশাসনিক কর্মকাণ্ডে নিজের দখলে নিয়ে আসেন সবকিছু। এরপর সবকিছুই চলে তার ইশারায়, এমনটাই অভিযোগ জেলা পরিষদের কর্মচারীদের। তবে এ বিষয়ে ভয়ে কোনো কর্মচারী মুখ খুলতে রাজি হননি। কর্মচারীদের ভয় পাওয়ার কারণ আর জেলা পরিষদের দোকান বরাদ্দে অনিয়ম দুর্নীতি নিয়ে হাজির হতেই প্রকাশ পেতে থাকে মাহবুবের আসল রূপ। একই ব্যক্তির কর্মচারী সব সহ দিয়েছেন। কে করেছে আমরা কর্মচারী দেখতে গেছি, আমি তো গেছি। আমি লিস্ট দেবো, আমরা লিস্ট ফাইল হলো কে নিল, বাপ বেটা নিল, তাও তো আমাদের নিষেধাজ্ঞা নেই। বাপও নিতে পারে, বেটাও নিতে পারে। এখন আমাদের বিষয় হলো বিধিমতো সে আসছে না, কিন্তু বিধিমতো কাজটা এখানে হয় নাই আসলে ভাই। জেলা পরিষদের সদস্যরা তো আইনি আছে পাবে না, তারা কিভাবে তাদের নাম আসলো? কোন আইন আছে পাবেন না, এখানে কি আছে পাবেন এটা বলা আছে? ও নাই, আচ্ছা একটু দেখাই আপনাকে তাহলে। আপনাদের যে সম্পত্তি বিধিমালা এখানে লেখা আছে, আমি একটা কথা এই যে এটা একটু দেখেন ভাই। না না এটা একটু দেখেন না, এটা একটু পড়েন, এটা আমি একটু পড়ে শোনাই। পরিষদের কোনো আত্মীয়, এটা একটু দেখেন ভাই। নিয়ে আমি কিছু বলবো না, মাফ করেন, আপনি চাকরি চলে যান, আপনি এখানকে প্রতিনিধিত্ব করেন। হুমকি ধামকি দিতে থাকেন অনবরত। ইন্দ্রজিৎ এবং জয়দেবের যে আত্মীয় স্বজনের নাম হয়েছে, প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে চড়াও হন টিম 360 ডিগ্রির উপর। সমস্যা নাই। আচ্ছা, ঢাকায় বের করতেছেন কেন? ধাক্কা দিচ্ছেন কেন? যান আপনি যান, আপনি যান, আপনি বেয়াদবি করলে আমি কি হবে? না আপনি বলেন না, কথা বলুন না, এটা একটু বলেন না। বেয়াদবি করলে আমি কি হবে? আরে ভাই আপনি কথা বলবেন না সেটা বলেন। উনি কথা বলবেন, আপনি বাইরে যান। অভিযোগ আছে যোগদানের পর থেকেই চেয়ারম্যানের আস্থাভাজন হয়ে ওঠেন মাহবুব। এমনকি চেয়ারম্যানের পক্ষে অবৈধ আর্থিক লেনদেনও হয় তার মাধ্যমে। এবার দেখুন ইজারা যাচাই বাছাই কমিটির প্রধান ব্যক্তি কিভাবে আত্মীয় স্বজনের নামে নিজেই একাধিক দোকান বাগিয়ে নিয়েছেন। তালিকা বলছে এই 4টি দোকান প্রশাসনিক কর্মকর্তা মাহবুবের, নাম ব্যবহার করেছেন অন্যের। জেলা পরিষদের চেয়ারম্যানকেও দেয়া হয়েছে 3টি দোকান। এছাড়া চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বাবুল শিকদার ও তার স্ত্রীর নামেও নিয়েছেন 2টি দোকান। যদিও অনেক কিছুই মনে করতে না পারার দাবি জেলা পরিষদ চেয়ারম্যানের। আর ওখানে সদস্যদের দেওয়া হয়েছে না হয়েছে এটা তো আমি জানি না। আপনারা হয়তো কারো টার্গেট করে আসতে পারেন, কিন্তু আমার কথা আমি কোনো টার্গেটের মধ্যে নেই। অন্যায় যদি আমি করি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, উনি করলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রশাসনিক কর্মকর্তা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা আসবে। অনিয়ম এবং আর্থিক লেনদেনে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি। দেয়াটার মধ্যে আমি জানতামও না, সিও সাহেব আর এও তারাই বিষয়টা বলছে। দৈনিক পত্রিকা প্রকাশকারী দেশের একমাত্র জেলা পরিষদ খুলনা। জেলা পরিষদ প্রাঙ্গণেই এর কার্যালয়, যার সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা SM মাহবুবুর রহমান। এই সম্পাদকের পদ দেখিয়ে হয়েছেন খুলনা সম্পাদক পরিষদের সদস্য। আমার মানে এই অফিসের পক্ষ থেকে আমি দায়িত্ব পালন করি, আমি ব্যক্তিগত সম্পাদক না, তো ব্যক্তিগত সম্পাদক না, কথা বুঝছেন? আর এটা তো সিদ্ধান্ত আমি নিতে পারি না। আমার চেয়ারম্যান মহোদয় আছে, সিও মহোদয় আছে, সচিব মহোদয় আছে, ইঞ্জিনিয়ার মহোদয় আছে, আমি পঞ্চম ম্যান এই অফিসে। যে পত্রিকায় চুকনগরের ডাকবাংলোর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তার নাম দেশ সংযোগ। সম্পাদক খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ। তিনি খুলনা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বটে। আসলে আমরা সরকারি কর্মকর্তা হিসেবে কাউকে সদস্য করিনি। আমরা দৈনিক খুলনার সম্পাদক হিসেবে মাহবুব সাহেবকে আমাদের মিটিং সভার সিদ্ধান্ত মোতাবেক সবাই সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক সদস্য করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী একজন সম্পাদক হতে হলে তার ন্যূনতম 15 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার দরকার হয়।
মাহবুবুর রহমান সাহেব, যিনি একজন কর্মী, জেলা পরিষদের একটা দায়িত্বশীল পদে যিনি আছেন, তারা কিভাবে সংবাদপত্র পরিষদ সম্পাদক হলেন, আবার সম্পাদক পরিষদের সদস্য হলেন, এই ব্যাপারটি অস্পষ্ট। এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় মালিকদের সংগঠন তো মালিকদের স্বার্থ রক্ষার্থেই কাজ করবে, হয়তো সেই রকমই একটি কাজ, এবং সেই প্রক্রিয়ায় তারা হয়তো এর সদস্য হয়েছে বা সেই কাজগুলি করে চলেছে। এত টাকা বিনিয়োগ করে পাকা স্থাপনা করার রহস্য কি? কিছু অসাধু লোক, কিছু অসাধু স্বার্থান্বেষী লোক ওই জায়গাটাকে ভাঙিয়ে এখন তাদের ব্যবসায়িক স্বার্থে মার্কেট তৈরি করতেছে। ধরেছে সর্বনিম্ন 15 লাখ, আর ফ্রন্টে যেগুলো আছে ওইগুলো আছে 25 লাখ। তাহলে এরা এখানে দেখা যাচ্ছে এই হিসাবে আপনার 20 থেকে 30 কোটি টাকা এরা বিক্রি করতে পারবে। এরা স্থানীয় সরকার যেহেতু আপনার ওই ডাকবাংলোকে জেলা পরিষদকে দেবে এক ঘরের জন্য 7,500 টাকা, বাকি টাকা এরা নিজেদের পকেটে ভরবে। আমাদের অনুসন্ধান চলাকালে জেলা পরিষদ পাকা স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বিষয়টি স্বীকারও করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। মার্কেটের জন্য আমরা ওখানে বরাদ্দ দেইনি, বা কোনো দোতলা, 3তলা, 2তলা এই জন্যই দেয়নি। আমরা দিয়েছি জাস্ট খালি জায়গা, এবং সেখানে জেলা পরিষদের নিয়ম আছে, এটা করা যাবে না। তারপরেও যারা এই নিয়মের বহির্ভূত কিছু করেছে সেগুলো আমরা তাদের সময় দেব, সময় দেওয়ার পরে আমরা এর মূল উৎপাদন করব এবং এগুলো আমরা এখান থেকে উঠিয়ে দেব। সিদ্ধান্ত নেয়ার একদিন পরেই চিঠি ইস্যু করে জেলা পরিষদ। চিঠিতে চুকনগর জেলা পরিষদের জায়গায় নির্মিত পাকা স্থাপনা আগামী 10 আগস্টের মধ্যে সরানোর নির্দেশও দেয়া হয়। যারা দোকানগুলো কিনছেন তাদেরকে বলবো, এটা জেলা পরিষদের কোনো মার্কেট না, এটি ইজারা নিয়ে ইজারার চুক্তি শর্ত ভঙ্গ করে এটি নির্মাণ করা হয়েছে। কাজেই আমি বলবো মানে এর সঙ্গে লেনদেনে জড়িত না হওয়ার জন্য, কারণ যারা এই দোকানগুলো কিনবেন তারা ভবিষ্যতে দারুণভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই মার্কেটটি এখানে থাকবে না, এটা জেলা পরিষদ অন্য ব্যবস্থা, অন্য পরিকল্পনা আছে আমাদের। ডুমুরিয়া ফুলতলা আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বর্তমানে ভূমিমন্ত্রীর দায়িত্বে আছেন। চুকনগরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলোর জায়গায় যাতে তার লোকজন মার্কেট নির্মাণ করতে পারে, সেজন্য তৎকালীন স্থানীয় সরকার সচিবকে অনুরোধ করেছিলেন তিনি। না, এটার ব্যাপারে সচিবের সঙ্গে কথাই হয়নি। এই কথা বললো কে? বিষয়টা যেটা আসলো সেটা আমি আশা করব যে একটা সুষ্ঠু সমাধান অবশ্যই আসবে, এবং সুষ্ঠু সমাধান আইন মাফিক যেটা হয় সেটা আমি চেষ্টা করব। সেটা আমি ওই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করব, সেটা চেষ্টা করব, এবং এলাকায় ব্যবসা বাণিজ্য এগিয়ে যাক, এবং যদি অনিয়ম থেকে থাকে অনিয়মগুলিকে দূরীভূত করে এ কাজটি যাতে হয়, এখানে যাতে জটিলতা না হয়। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থাপনা যদি তার সংগঠন আর দলের লোকজনের হাতেই নিরাপদ না থাকে, তাহলে তো প্রশ্ন উঠবেই। সেই প্রশ্ন আরো দ্বিগুণ আর জোরালো হয় যখন বেরিয়ে আসে জেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে কোনো পদস্থ প্রশাসনিক কর্মকর্তার যোগসাজশে ঘটে উন্মুক্ত দুর্নীতি আর অনিয়ম। এবারের অনুসন্ধানে আমরা তৃণমূলের একটি জেলা পরিষদের অনিয়ম আর দুর্নীতি তুলে ধরেছি মাত্র। পর্যায়ক্রমে আমরা দেশের অন্যান্য জেলা পরিষদগুলোর দিকেও নজর দিতে চাই। মনে রাখা জরুরি, এদেশের মানুষ মনে করে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিকৃতি কিংবা ব্যবসা নয়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে মনে রাখবেন, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।